পরী মিষ্টি হেসে উত্তর দিল, আমি চন্দ্রপরী, আমি চাঁদের দেশে থাকি। তোমার ডাক আমি প্রতিদিন শুনেছি, তাই আজ তোমার কাছে চলে এলাম। লীলা খুশিতে হাততালি দিল। সে বলল, তুমি সত্যিই আমার সাথে কথা বলতে এলে? আহা, কি আনন্দ আমার! চন্দ্রপরী বলল, হ্যাঁ লীলা, কিন্তু শুধু কথা বলতেই আসেনি, তোমার জন্য আমার একটা উপহার আছে। পরী তার হাত থেকে এক ছোট্ট তারা বের করল। সেটা ছিল ঝকমকে রূপালী আলোয় ভরা। সে বলল, এই তারা তোমার হৃদয়ের মতোই নির্মল। যখনই তুমি দুঃখ পাবে বা ভয় পাবে, এই তারা তোমাকে আলো দেবে। লীলা বিস্মিত হয়ে তারাটাকে হাতে নিল। মুহূর্তেই তার মনে অদ্ভুত শান্তি নেমে এলো। এই তারা তোমার হৃদয়ের মতোই নির্মল। যখনই তুমি দুঃখ পাবে বা ভয় পাবে, এই তারা তোমাকে আলো দেবে। লীলা বিস্মিত হয়ে তারাটাকে হাতে নিল। মুহূর্তেই তার মনে অদ্ভুত শান্তি নেমে এলো। কিন্তু হঠাৎ করেই টুনি কিছুই বুঝতে পারছিল না, কিন্তু তার অন্তর বলছিল, এটা কোনো সাধারণ ব্যাপার নয়। টুনির এই অবস্থা দেখে শুভ আর মিতা ভীষণ চিন্তিত হল। একদিন তারা টুনিকে জিজ্ঞেস করল, সত্যি করে বলো, তোমার কি হচ্ছে? টুনি সব খুলে বলল, তার স্বপ্ন, নদীর ধারের অদ্ভুত শব্দ আর সেই অপরিচিত শহরের ডাক। শুভ অবাক হয়ে বলল, এ তো অদ্ভুত ব্যাপার, কিন্তু আমি বিশ্বাস করি তুই খারাপ কিছুর মধ্যে নেই। হয়তো তুই কোনো বড় রহস্যের চাবি হাতে পেয়ে গেছিস। মিতা ফিসফিস করে বলল, কিন্তু সিরিয়া এত দূরের দেশ, সেখানে তোর কি সম্পর্ক থাকতে পারে? টুনি চুপ করে রইল। উত্তর সে নিজেও জানে না। স্বপ্নের প্রভাব শুধু ঘুমের মধ্যে নয়, টুনির জাগ্রত জীবনেও দেখা দিল। নদীর ধারে গেলে সে অচেনা ভাষার ফিসফিসানি শুনতে পায়। পুকুরের জলে মুখ দেখলে কখনো নিজের বদলে অন্য এক মেয়ের মুখ ভেসে ওঠে। হঠাৎ হঠাৎ গান গাইতে গেলে তার গলায় অচেনা সুর বের হয়, যেটা সে নিজেও আগে জানত না। গ্রামের শুরু হচ্ছে এক শান্ত অথচ রহস্যময় সমুদ্র তীরবর্তী ছোট্ট শহর থেকে। নাম তার নীলতট। চারদিকে নীল জলরাশি, মাঝে মাঝে ঝড়ের হাওয়া, আবার কখনো অসীম শান্তি। এই সমুদ্রের বুকে কত ইতিহাস চাপা পড়ে আছে, কত না বলা কাহিনী লুকিয়ে আছে, তার হিসাব কেউ জানে না। কিন্তু যারা এখানে জন্মেছে, তাদের হৃদয় ও জীবনের সঙ্গে এই সমুদ্র অদ্ভুত এক সুতায় বাঁধা। নীলতটেরই এক প্রান্তে থাকে এক কিশোর, সাগর। নামের সঙ্গেই যেন তার ভাগ্যের সম্পর্ক। আরেকজন গ্রামেরই অপর প্রান্তে থাকে এক কিশোরী, পেয়ারে। অদ্ভুত নাম, কিন্তু গ্রামের মানুষের কাছে একেবারেই পরিচিত। সবার কাছে সে পেয়ারে আপা বা পেয়ারে বোন নামেই ডাকা হয়। এদের দুজনের গল্প ধীরে ধীরে মিলেমিশে যাবে সমুদ্রের ঢেউয়ের মতো। কখনো উত্তাল, কখনো শান্ত, আবার কখনো গভীর রহস্যময়। হঠাৎ পিছন থেকে একটা মিষ্টি গলা ভেসে এলো। এই যে, আবার খাতায় সাগরের ছবি আঁকছ? পেছনে তাকিয়ে দেখে পেয়ারে, হাতে একটি দূর গ্রামের নাম ছিল শিমুলপুর। সেই গ্রামে থাকত এক গরিব মানুষ, নাম পনি সিরিয়া। জীবনে তার খুব বেশি কিছু ছিল না। একটা ছোট কুঁড়ে ঘর, সামান্য জমি, আর হাতে খালি পরিশ্রমের শক্তি। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খেটে যা আয় হতো তা দিয়েই কোনো মতে সংসার চলত। পনি সিরিয়া ছিল সৎ, পরিশ্রমী আর দরদি মানুষ, কিন্তু ভাগ্য যেন সবসময় তার সঙ্গে ছলনা করত। হঠাৎ একদিন সে ভীষণ অসুস্থ হয়ে পড়ল। শরীরে জ্বর, মাথা ঘোরা, বুকের ভেতরে ব্যথা, সব মিলিয়ে সে বিছানায় পড়ে গেল। গ্রামের ডাক্তার এসে বলল, চিকিৎসার জন্য ওষুধ আর পরীক্ষা নিরীক্ষা লাগবে, সব মিলিয়ে অন্তত ৬,০০০ টাকা দরকার। পনি সিরিয়ার চোখে অন্ধকার নেমে এলো। তার কাছে তো ৬০০ টাকা জমা নেই, সেখানে আবার ৬,০০০। প্রথমে সে গ্রামের লোকজনের কাছে গেল সাহায্য চাইতে। কেউ তাকে আশ্বাস দিল, কেউ বা মাথা নেড়ে বলল, আমরাও তো গরিব, এখন কি করে দেব? তবুও কিছু মানুষ সামান্য করে টাকা দিল, কিন্তু তাতে সর্বোচ্চ ১,০০০ টাকাই জোগাড় হলো। টুনি পড়াশোনার পাশাপাশি হাতের কাজ জানত। সে গ্রামের বাজারে গিয়ে নিজের হাতে বানানো পুতুল, মালা আর মাটির খেলনা বিক্রি করতে শুরু করল। প্রথমে মানুষ